এই জঙ্গলে এক নতুন সবুজ বাঘের উৎপাত বেড়েছে। আগে দুটো ফাঁকা গুলি ছোড়ো তো। ওই তো বাবা পড়ে আছে, ওই দেখুন স্যার। নবীন, বন্দুক নিয়ে সতর্ক থেকো। বাঘ দেখা মাত্র ঘুম পাড়ানো হাই ডোজের গুলি করবে। হারান, বোকামো করিস না। ওর কাছে একা একা যাওয়াটা তোর ঠিক হবে না। ওর কাছে একা একা যাওয়াটা কিন্তু আত্মহত্যার সমান। এই তুমি ওখানে কি করছো? এক্ষুনি পাড়ে চলে আসো বলছি। জঙ্গলে ঢুকলেই কিন্তু গুলি করব। বেরিয়ে এসো ওখান থেকে, বেরিয়ে এসো বলছি। তোমার হয়তো জানা নেই, সকালে এখানে একজন আর মাথা ছিঁড়ে নিয়েছে, আর একজন আর হাত ছিঁড়ে নিয়েছে, আর একজন এই জঙ্গলে হারিয়ে গেছে। কারণ এই জঙ্গলে এক নতুন সবুজ বাঘের উৎপাত বেড়েছে। জঙ্গলের ভেতরে ঢুকলে আমরাও তোমাকে বাঁচাতে পারবো না। স্যার, সকালে এই জঙ্গলে যে হারিয়ে গেছিল আমি সে। আমরা সকালে জঙ্গলে এসেছিলাম কাঠ কাটতে। আমাদের একজনকে মেরে ফেলেছে ওই বাঘে, আর একজনের হাত ছিঁড়ে নিয়েছে। যার হাত ছিঁড়ে নিয়েছে সে পালিয়ে গেছে, কিন্তু আমি ভয়ে গাছে উঠে পড়েছিলাম, তাই আর পালাতে পারিনি। যে পালিয়ে গিয়েছে সে গ্রামে গিয়ে সবাইকে খবর দিয়েছে। তাই আমার বাবা আর এই ছেলেটা জঙ্গলে খুঁজতে এসেছে আমাকে। কিন্তু ওই বাঘের হাত থেকে এই ছেলেটা বেঁচে গেলেও আমার বাবা আর বাঁচতে পারেনি। একটু দয়া করে আমার সাথে চলুন না জঙ্গলে, দেখি বাবাকে পাওয়া যায় কিনা। এই নবীন বাবু, বন্দুকটা নাও তো। চলো একটু জঙ্গল থেকে দেখে আসি। এই গুড্ডু, তুই কি জানিস আমাদের এই সুন্দরবনে নাকি একটা বড় সবুজ বাঘ আছে? কি বাঘ বললি তুলু? সে আবার হয় নাকি? তুই কি করে জানলি? আমাকে আমার দাদু ওই সবুজ বাঘের গল্প বলেছে। দাদু বলছিল ওই বাঘ নাকি বছরে 2-1বার দেখা যায়, আর একবার যদিও দেখা দেয় তাহলে নাকি মাসখানিক ধরে তার অমানবিক তাণ্ডব চলে জঙ্গলে। তুই সত্যি বলছিস তুলু? চল নালে আমি ওই সবুজ বাঘের গল্প শুনবো তোর দাদুর কাছ থেকে। আমাকে নিয়ে চল না। যাবি বলছিস? চল তাহলে। এদিকে সন্ধ্যাও হয়ে এলো, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাওয়া ঠিক হবে না। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? দাদু, আমি একটু গেছিলাম নদীর ধারে হাওয়া খেতে। এই সন্ধ্যার সময় নদীর ধারে হাওয়া খেতে গিয়েছিলি? ভাগ্য ভালো তোকে বাঘে খায়নি। সন্ধ্যাবেলা আর কোনোদিন যাবি না ওই নদীর ধারে। আর তোর সঙ্গে এই পুটকাটা আবার কে? দাদু, ও আমার বন্ধু। আমার নাম তুলু। দাদু, তুমি যে বলছিলে আমাদের সুন্দরবনে নাকি একটা সবুজ বাঘ আছে, আমি সে কথা গুড্ডুকে বলেছি। তাই ও তোমার কাছে সবুজ বাঘের গল্প শুনতে এসেছে। চল তাহলে ভেতরে আয়। দুটো মুড়ি খেতে খেতে বলছি তোদের সেই ভয়ঙ্কর সবুজ বাঘের কথা। তপনদা, সর্বনাশ হয়ে গেছে তপনদা। কি হলো? এইভাবে ছুটছিস কেন? কার কি সর্বনাশ হয়েছে? রামু, বাসু আর তোমার ছেলে হরেন জঙ্গলে গিয়েছিল সকালে কাঠ কাটতে। তারা নাকি সেই সবুজ বাঘের সঙ্গে দেখা পেয়েছে। সে কি অলক্ষণের কথা? এবছর আবার সেই সবুজ বাঘ বেরিয়েছে। হায় ভগবান, এবছর আবার কত মানুষ বেঘরে মারা পড়বে কে জানে। এই সুরেশ, ওদের কোনো ক্ষতি হয়নি তো? শুনলাম বাসুর হাত ছিঁড়ে নিয়েছে,
আর রামুর মাথা ছিঁড়ে নিয়েছে। আর আমার ছেলে হরেন, হরেনের কি হয়েছে? ও বেঁচে আছে তো, কিন্তু ও কোথায় আছে এখন? সেটা জানি না তপনদা, কিন্তু তপনদা আসল ঘটনাটা কি হয়েছে সেটা জানা যাবে বাসুর বাড়িতে গেলে। এক্ষুনি চল তাহলে বাসুর বাড়ি, গিয়ে একবার দেখে আসি ঘটনাটা আসলে কি। তপনদা দাঁড়াও, তপনদা দাঁড়াও, সর্বনাশ হয়ে গেছে। কিরে পলাশ, তোর আবার কি সর্বনাশ হলো? আমার নয় গো তপনদা, এবার আমাদের পুরো গ্রাম শেষ হয়ে যাবে মনে হয়। জঙ্গল থেকে 4-5টা বাঘ ঢুকেছে গ্রামে। জঙ্গলে নাকি আবার সেই সবুজ বাঘের তাণ্ডব শুরু হয়ে গেছে। জঙ্গলের জন্তু জানোয়ার সব ছিঁড়ে পুড়ে খাচ্ছে। সেই ভয়ে বাঘগুলো গ্রামে ঢুকে পড়ছে। এবার এই বাঘের ভয়ে আমরা কোথায় পালাবো? সে কি কথা? তার মানে তো আমাদের এখানে দাঁড়িয়ে থাকা তো নিরাপদ নয়। যখন তখন বাঘ এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আর দেরি করে লাভ নেই তপনদা, তাড়াতাড়ি চলো। বাসুর বাড়িতে তো আমার যেতেই হবে। আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে, সেটা তো আগে জানতে হবে। তপনদা, হারানের আবার কি হলো? আর বলিস না পলাশ, সকালবেলায় বাসু আর রামু ডেকে নিয়ে গেছিল হারানকে জঙ্গলে কাঠ কাটতে। এখন শুনছি বাসুরি নাকি হাত ছিঁড়ে নিয়েছে সবুজ বাঘে, আর রামুর নাকি মাথা ছিঁড়ে নিয়ে গেছে সবুজ বাঘে। আর আমাদের হারানের নাকি কোনো খোঁজ নেই। তাহলে তো দেখতে হবে হারান বেঁচে আছে না কোথায় আছে। আর দেরি করে লাভ নেই, চলো সবাই মিলে বাসুর বাড়ি গিয়ে দেখি জঙ্গলে কি ঘটেছিল। তাড়াতাড়ি চলো বাসুর বাড়িতে, আর দেরি করে লাভ নেই তপনদা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। কিরে বাসু, তুই এই হাত কাটা অবস্থায় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এইভাবে আর কিছুক্ষণ থাকলে তো মারা পড়বি তুই। কি আর করব বলো তপনদা, বাড়িতে তো কাউরি দেখতে পাচ্ছি না। বউটা যে কোথায় গেল, আর ছেলেটারেও তো দেখতে পাচ্ছি না। তোর ছেলে আমাদের বাড়ি টুলুর সঙ্গে রয়েছে, তা নিয়ে চিন্তা করিস না। কিন্তু জঙ্গলে কিভাবে কি হলো একটু বলতো? আর আমাদের হারান কোথায়? তপনদা, হারান এখনো বেঁচে আছে, কিন্তু কতক্ষণ বেঁচে থাকবে সেটা বলা মুশকিল। কেন, এমন কি হয়েছে হারানের যে বাঁচার মরার মধ্যে পড়ে রয়েছে? আমরা জঙ্গলে ঢুকে গাছে ঘা দিতেই খুব জোরে একটা গর্জন শুনতে পেলাম। আর সেই গর্জন শুনে হারান একটা গাছে উঠে পড়ে। আমি আর রামু সেই গর্জন শুনেও কোনো রকম পাত্তা দেইনি। তারপর গাছে দ্বিতীয়বার ঘা দিতেই জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিরাট সবুজ বাঘ। বাঘটা বেরিয়েই আমার হাতে কামড় দেয়, আর আমি হাত টেনে নিয়েই পালাতে শুরু করি। কিছু দূরে এসে দেখলাম আমার হাতটা নেই, আর রামুর মাথাহীন দেহটা আমার পিছু পিছু কিছু দূর দৌড়ে এসে মাটিতে পড়ে গেল। আমি কোনো উপায় না দেখে নদীতে ঝাঁপ দিই। কিছুক্ষণ পরে সেখান থেকে যাচ্ছিল এক ফরেস্টারের বোট। তারাই আমার ঝড়খালি ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। সর্বনাশ, এ কি অবস্থা তোর? তোকে দেখে তো আমার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু বাসু,
তুই শেষবার হারানকে কোথায় দেখেছিলি? আমার এইটুকুই মনে আছে, আমি যখন শেষবার ওদের দিকে তাকিয়েছিলাম তখন হারান বলছিল, আমাকে ছেড়ে যেও না বাসুদা, আমাকে ছেড়ে যেও না। কিন্তু আমি কি করব বলো? আমি ওখানে থাকলে আমিও তো বেঁচে থাকতাম না। কিন্তু তোমরা আর দেরি কইরো না, হারান মনে হয় এখনো ওই গাছেই বসে আছে। তোমরা যত শিগগির পারো হারানকে ওই গাছ থেকে উদ্ধার করো, ও হয়তো এখনো বেঁচে আছে। বেশি দেরি করলে হয়তো ভয়ে অজ্ঞান হয়ে ও গাছ থেকে নিচে পড়ে যাবে, তখন আর সময় থাকবে না। কিন্তু তুই এইভাবে বেশিক্ষণ থাকিস না, তাহলে তোর কাছেও আর সময় থাকবে না। এই পলাশ, তুই ওকে এক্ষুনি গোসবা হসপিটালে নিয়ে চল। চল বাসু চল, এখানে আর বেশিক্ষণ এভাবে থাকিস না। তোকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে, না হলে তোকে আর বাঁচানো যাবে না। চল চল। সুরেশ, তুই আমার সঙ্গে চল, দেখি হারান কোথায় আছে। তপনদা, তপনদা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি যেতে পারবো না। এত কিছু দেখে আর জেনে শুনে কেউ মৃত্যুর মুখে যায়? তুমি বরং অন্য কাউকে নিয়ে যাও, আমি বাড়ি চলে গেলাম। তাই নাকি? তাহলে তুই যাবি না? তোর বাবা যখন জঙ্গলে বাঘে অ্যাক্সিডেন্ট করে তখন তো কাউকে পাসনি তোর বাবাকে উদ্ধার করার জন্য। আমার কাছেই আসতে হয়েছিল তখন। আমি তোর সঙ্গে গিয়েছিলাম জঙ্গলে। আরে এমন করে বলছো কেন তপনদা? চলো দেখি তাহলে, তাড়াতাড়ি চলো। কিন্তু তপনদা, আমাদের সাবধানে যেতে হবে। এদিকে গায়ের পরিস্থিতিও তেমন ভালো নয়, তারপর আবার জঙ্গলে ওই দানবের উৎপাত, একেবারে যাচ্ছে তাই কাণ্ড। আরে হ্যাঁ, ওসব নিয়ে তুই কিছু ভাবিস না, আমরা সাবধানেই যাব। বেশি কথা না বলে চল। তপনদা, জঙ্গলে তো ঢুকে পড়লাম, এবার এবার হারানকে একটু ডেকে দেখবো নাকি? আশেপাশে থাকলে ও আমাদের ডাক শুনতে পাবে। হ্যাঁ তাই তো, ওইভাবে ষাঁড়ের মতন চেঁচালে ওই সবুজ বাঘটাও তোর কথা শুনতে পাবে। তারপর তোর সামনে এসে বলবে, কেমন আছিস সুরেশ? তারপরে তুই বলবি, এই তো সবুজ বাঘ মশাই, তোমাকেই দেখতে এলাম জঙ্গলে। তুমি নাকি জঙ্গলে খুব উৎপাত করছো। ধুর তপনদা, এই জঙ্গলে মৃত্যুর মুখে এসেও তোমার মশ করা গেল না। আর একটু সামনে এগিয়ে চল, তারপর দেখছি কি করা যায়। কিন্তু পা টিপে টিপে চলবি, কোনো আওয়াজ করবি না। তপনদা, তপনদা, ওটা কি ভূত নাকি? চুপ চুপ চুপ, কথা বলিস না। এটা কোনো ভূত নয়, এটা রামুর মাথা কাটা দেহ। তপনদা, তার মানে হারানো আশেপাশে কোনো গাছে বসে আছে। একটু ডেকে দেখবো নাকি তপনদা? দাঁড়া, আগে থেকে ডাকিস না, একটু উপর দিকে চেয়ে দেখ, কোনো গাছে হারানকে দেখা যায় কিনা। তপনদা, গাছের মাথায় সবুজ বাঘ, বাঁচতে চাইলে পালাও, না হলে আজ আর রক্ষা নেই। ওরে বাবারে, এ তো সবুজ বাঘ। হারান, তুই এখানে?
আর বলিস নে সুরেশ, ওই সবুজ বাগের ভয়ে আমি জলে লাফ দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তাই ভয়ে ডাঙায় উঠতে পারছি না। আর এখান থেকে কোনো নৌকাও যেতে দেখছি না যে তাদের বাঁচাতে বলবো, তাই জলের মধ্যে ডুবে বসে আছি। কিন্তু বাসুর কাছে শুনলাম তুই নাকি কোনো গাছে উঠে বসেছিলি। গাছে উঠেও রক্ষা পাইনি রে সুরেশ, এ দানব গাছে উঠতে পারে। এর হাত থেকে বাঁচার জন্য জলই একমাত্র নিরাপদ জায়গা। কিন্তু তুই একা একা কিভাবে এলি এখানে? আমি একা আসিনি রে হারান, আমাকে তোর বাবা জোর করে নিয়ে এসেছে। বাবা জোর করে নিয়ে এসেছে মানে? বাবা এখন কোথায়? তোর বাবা আর নেই রে, তোকে খুঁজতে খুঁজতে এখানে আসা মাত্র ওই গাছ থেকে ঝাঁপিয়ে পড়েছে তোর বাবার উপরে সেই সবুজ বাঘটা। সে কি কথা? আমি এক্ষুনি যাচ্ছি বাবাকে আনতে। হারান, বোকামো করিস না, ওর কাছে একা একা যাওয়াটা তোর ঠিক হবে না। ওর কাছে একা একা যাওয়াটা কিন্তু আত্মহত্যার সমান। এই এই, তুমি ওখানে কি করছো? এক্ষুনি এক্ষুনি পাড়ে চলে আসো বলছি, জঙ্গলে ঢুকলেই কিন্তু গুলি করব। বেরিয়ে এসো ওখান থেকে, বেরিয়ে এসো বলছি। তোমার হয়তো জানা নেই, সকালে এখানে একজন আর মাথা ছিঁড়ে নিয়েছে, আর একজন আর হাত ছিঁড়ে নিয়েছে, আর একজন এই জঙ্গলে হারিয়ে গেছে। কারণ এই জঙ্গলে এক নতুন সবুজ বাঘের উৎপাত বেড়েছে। জঙ্গলের ভেতরে ঢুকলে আমরাও তোমাকে বাঁচাতে পারবো না। স্যার, সকালে এই জঙ্গলে যে হারিয়ে গেছিল আমি সে। আমরা সকালে জঙ্গলে এসেছিলাম কাঠ কাটতে, আমাদের একজনকে মেরে ফেলেছে ওই বাঘে, আর একজনের হাত ছিঁড়ে নিয়েছে। যার হাত ছিঁড়ে নিয়েছে সে পালিয়ে গেছে, কিন্তু আমি ভয়ে গাছে উঠে পড়েছিলাম, তাই আর পালাতে পারিনি। যে পালিয়ে গিয়েছে সে গ্রামে গিয়ে সবাইকে খবর দিয়েছে, তাই আমার বাবা আর এই ছেলেটা জঙ্গলে খুঁজতে এসেছে আমাকে। কিন্তু ওই বাঘের হাত থেকে এই ছেলেটা বেঁচে গেলেও আমার বাবা আর বাঁচতে পারেনি। একটু দয়া করে আমার সাথে চলুন না জঙ্গলে, দেখি বাবাকে পাওয়া যায় কিনা। এই নবীন বাবু, বন্দুকটা নাও তো, চলো একটু জঙ্গল থেকে দেখে আসি। নবীন বাবু, আগে দুটো ফাঁকা গুলি ছোড়ো তো। ওই তো বাবা পড়ে আছে, ওই দেখুন স্যার। নবীন, বন্দুক নিয়ে সতর্ক থেকো, বাঘ দেখা মাত্র ঘুম পাড়ানো হাই ডোজের গুলি করবে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি সতর্ক আছি। আপনারা লাশটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরোন দেখি, বাকিটা আমি সামলে নিচ্ছি। এই, তোমরা কেউ লাশটা তুলে আগে আগে চলো। এই নবীন বাবু, তুমি পেছন পেছন থাকো। দেখুন স্যার, বাঘটা আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনার বন্দুক দেখে আর আক্রমণ করতে পারছে না। ওরা বন্দুকের গুলির আওয়াজ শুনলে খুব ভয় পেয়ে যায়, তাই আমাদের উপর আক্রমণ করেনি। এই বোট ছাড়ো, চলো এখান থেকে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।